নামছে সাকিবের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা। টেস্ট আর টি-20 থেকে বিদায়ের ঘোষণা। মিথ্যা মামলা এবং অযৌক্তিক জরিমানা নষ্ট করছে দেশের সুনাম। সাকিব আল হাসান চাইছেন প্রমাণ। সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না বিসিবি, সাফ জানিয়ে দিলেন সভাপতি। মহাতারকার আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না তরুণ ক্রিকেটাররা। সাকিবই তাদের দেখিয়েছে বড় স্বপ্নটা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অনেকটা বিনা মেঘে বজ্রপাত কানপুর টেস্টের আগে ক্রিকেটের দুই ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। দেশের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। জানিয়েছেন সবশেষ বিশ্বকাপেই খেলে ফেলেছেন নিজের শেষ টি-20 ম্যাচ। কানপুর থেকে নাহিয়ান মির জসিমের পাঠানো রিপোর্ট। কানপুরের আকাশ ভেঙে বৃষ্টি অঝোর ধারায় বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল এক ধ্রুবতারার বিদায়। সাকিবের চোখের কোণে জল আড়াল করতে পারেননি মায়াবী ওই হাসিতেও। সবাইকে অবাক করে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন শান্তর বদলে মুখের রহস্যমাখা হাসি নিয়ে হাজির সাকিব। কে জানে, হয়তো বুকে জমে থাকা পাথর নামাতে নিজেই চেয়েছিলেন সবার মুখোমুখি হতে, কিন্তু কে জানতো মুখে অমন স্নিগ্ধ হাসি দিয়েই সাকিব বিদায় বলবেন দুই ফরম্যাটের ক্রিকেটকেই। এই টেস্ট এবং হোম সিরিজ আমি যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। সাকিব সবসময় থাকতে চেয়েছিলেন ড্রাইভিং সিটে। নবাবের বেশে বিশ্ব ক্রিকেট কাঁপানো সাকিব হয়তো চাননি ক্যারিয়ারের গোধূলি লগ্নে ড্রাইভিং সিট থেকে প্যাসেঞ্জার সিটে নিজেকে দেখতে। প্রশ্ন ছিল, বুকে জমানো কষ্ট নিয়ে কি বিদায় বলছেন ক্রিকেটকে? ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরেই নিজের শেষ টেস্টটা খেলতে চান, এত বছর ক্রিকেট খেলার পর আসলে এই ধরনের একটা ডিসিশন কি কোনো কারণে কষ্ট থেকে বা অভিমান থেকে নেওয়া, নাকি আগে থেকেই ডিসিশন নেওয়া? না, অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে। অ্যাট দি সেম টাইম টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, বা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে, এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে আর টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। টেস্ট আর টি-20 ক্রিকেট ছাড়লেও সাকিব খেলতে চান ওয়ানডে ক্রিকেটে। সব ঠিক থাকলে 50 ওভারের ফরম্যাট থেকে বিদায় নিতে চান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে। নাহিয়ান বিন জসিম, 71, কানপুর, ভারত। নিজের নামে মিথ্যা মামলা এবং অযৌক্তিক জরিমানা ইস্যু দেশের সুনাম নষ্ট করছে, বৃহস্পতিবার কানপুরে জানিয়েছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার বলছেন দেশের বাইরে থাকায় ওইসব ঘটনার সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না তিনি। কারো কাছে প্রমাণ থাকলে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সাকিব। ভারতের কানপুর থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট।
বিতর্ক যেন সাকিবের পিছুই ছাড়ছে না। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান গেল 17-18 বছরে দেশে বিদেশে নানা জায়গায় পারফরমেন্স করেই আলোচনায় ছিলেন, আবার অফ দ্য ফিল্ডে নানা কর্মকাণ্ডের জন্য সমালোচিতও হয়েছেন। 2 মাস আগে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেখানে সাকিব মুখে কুলু পেটেছিলেন, কারণ তিনি বিদায়ী সরকারের এমপি ছিলেন। 2-3 দিন আগে শেয়ার বাজার কেলেঙ্কারির ইস্যুটা উঠে এসেছে, যেখানে তাকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কানপুর টেস্টের আগের দিন সবকিছু খোলাসা করেছেন, নিজের অবস্থানটা পরিষ্কার করেছেন সাকিব আল হাসান। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে, আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল, কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল, কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে, আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কোচ ক্যাপ্টেনের পিচ দেখা, কানপুর টেস্ট নিয়ে বাংলাদেশ দলের ভাবনা, অন্য ক্রিকেটাররা কতটা প্রস্তুত হলো, সবকিছুই আড়ালে পড়ে গেছে। সাকিব যখন বিদায়ের বার্তা দিলেন প্রেস কনফারেন্সে, সাকিব নিজে কতটা তৈরি। চেন্নাইতে কিন্তু খুব একটা বেশি বোলিং করেননি, উইকেট পাননি, ব্যাটিংটা অনেক কষ্ট করে করছেন সাম্প্রতিক সময় চোখের সমস্যার কারণে হেড পজিশন ঠিক রাখার জন্য। সাকিবের ইনজুরির একটা কনসার্নও চেন্নাইতে উঠে এসেছে। সবকিছু মিলে অলরাউন্ডার সাকিব কানপুর টেস্টের জন্য কতটা তৈরি, কতটা মুখিয়ে ভালো করার জন্য। বললাম যে লাস্ট টেস্ট ম্যাচে আমি অনেক ভালো ফিল করেছি ব্যাটিংয়ে, 2টা ইনিংসেই খুব ভালো ব্যাটিং করছিলাম, আনফর্চুনেটলি বড় করতে পারিনি। সো সেই জায়গা থেকে চেষ্টা থাকবে যে যেন ইনিংসটা বড় করতে পারি। কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বোলিং করেছি, এতদিন পরে এত বেশি ওভার বোলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল, মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল, স্ট্রেংথ একটু কমে গেছিলো। সো অনেক কিছুই হতে পারে, মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না। এই রিজনগুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল, মেবি আমার হয়তো অত ভালো মানে কি মানে ভালো বোলিং না করার পেছনে। 2007-এ সাকিবের টেস্ট অভিষেক হয় চট্টগ্রামে ভারতের বিপক্ষেই। এই ভারতের বিপক্ষে বাংলাদেশ আজ অব্দি কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি। এটাই হতে যাচ্ছে সাকিবের ভারতের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ। নিশ্চয়ই শেষটা রাঙাতে চাইবেন সাকিব আল হাসান। চেন্নাই টেস্টে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে, এখানে প্রতিরোধ গড়ে বাংলাদেশ একটা পজিটিভ ফল তুলে আনবে। অন্য ক্রিকেটাররা সাকিবকে একটা দারুণ ফেয়ারওয়েল দিবে, কারণ এটাই হতে যাচ্ছে সাকিবের অ্যাওয়েতে শেষ টেস্ট ম্যাচ। যদি মিরপুরে তিনি ঘরের মাঠে শেষ টেস্টটা না খেলতে পারেন, তাহলে এটাই হতে পারে শেষ টেস্ট ম্যাচ। সবকিছু মিলে সাকিবকে নিশ্চয়ই দারুণ একটা উপহার দিতে চাইবে গোটা টিম। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত। সাকিবের বিদায়ের সংবাদ রেখে যাচ্ছে অনেক প্রশ্ন। এই চলে যাওয়া কি তার চাওয়া মোতাবেক, নাকি কোথাও না কোথাও ছিল চাপ? বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদের বিদায়ের ভেতরকার জটিলতার গল্প মাহদি হাসানের কাছে। বাংলাদেশ নামের গাড়িটাতে যেদিন ড্রাইভারের ভূমিকায় আর থাকবো না, বুঝবো হয়ে গেছি প্যাসেঞ্জার, সেদিনই শেষ, এই জার্সিতে আর খেলা হবে না। কানপুরে বিদায়ের সুরের প্রেস কনফারেন্স নিয়ে শোরগোল। তবে নিজের ক্রিকেটীয় ভবিষ্যতের ভাবনা, রূপরেখা তো বহু আগেই দিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। পারফরমেন্সের নিরিখে সত্যি সাকিব আর চালকের ভূমিকায় নেই। বিশেষ করে অলরাউন্ডারের ব্যাটিং সত্তা, নিজের ছায়া, তারপরও সংশয় তো থেকে যায়। সাকিবের খেলোয়াড়ি ডিকশনারিতে তো কখনো এমন কিছু ছিল না যার নাম চূড়ান্ত ব্যর্থতা। পড়ে যাওয়া কম, দাঁড়িয়ে থাকাই সমস্ত। এই যে পড়তি সময় টেস্টে টি20 ফরম্যাটের গাড়ি থেকে নামা, কতখানি পছন্দ, কতটাই বা বাধ্য হওয়া। প্রেস কনফারেন্সের কিছু জায়গা বারবার শুনলে, বোঝার চেষ্টা করলে থেকেই যায় প্রশ্ন। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে। ক্রিকেটের চাইতে ঘোরতর অনিশ্চয়তার খেলা রাজনীতি। হিরো আর জিরো হওয়ার ব্যাটন বদল এত দ্রুত হয়, কি হওয়ার কথা ছিল আর কি হলো শেষ অবধি, সেই হিসেব ঠাঁওর করা মুশকিল। মাছ ধরবেন কিন্তু গায়ে লাগবে না কাঁদা, সেই নিয়ম চলে না পলিটিক্সে। তাই প্রশ্ন থাকবেই, দ্বিতীয় মুক্তিযুদ্ধে কেন পালন করলেন নীরব ভূমিকা? তবে এই যে সংবাদ সম্মেলন জুড়ে বিদায় বলতে বাধ্য হওয়ার ইঙ্গিত, সেটা অন্তত বাংলাদেশের ক্রিকেটের ইমেজের জন্য কতটা ভালো হলো, ভালো বলতে পারা যাবে নিশ্চয়ই অন্য কোনো সময়ে। ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে, আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব, দুই সত্তা একদমই আলাদা। সেই আলাদাকে আলাদা করতে পারা যাবে তো? খেলাধুলার ইতিহাস বদলে দেওয়া
জন্ম নেওয়া তার সেরা ক্রীড়া সন্তানকে মনে রাখার মতো একটা বিদায় দিতে পারবে তো বাংলাদেশ? মাহাদি হাসান, ৭১। সাকিব আল হাসানের আসন্ন বিদায় সত্যিই একটা যুগের সমাপ্তি। তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রতীক। সাকিবের সঙ্গে জড়িয়ে আছে দেশের ক্রিকেটের অনেক স্মৃতি, আনন্দ, দুঃখ। তার বিদায়ে মিরপুর থেকে কানপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এক গভীর বিষাদের মেঘ। সাকিব আল হাসানকে রহমান পেয়ারের ট্রিবিউট। সাকিব আল হাসান বাংলার ক্রিকেট আকাশের সূর্যের আলো, যার দীপ্তি ছুঁয়েছিল মাঠের প্রতিটা কোণ, প্রতিপক্ষের থমকে যাওয়া। যেন এক জাদুকর, বোলিংয়ে ভেলকি, ব্যাটিংয়ে দ্যুতি, যার চোখে নতুন স্বপ্ন দেখেছিল বাংলা। সফলতার একটি আলোকিত অধ্যায়ের নাম সাকিব আল হাসান। ক্যারিয়ারের বাঁকে বাঁকে ম্যাচের পর ম্যাচে নতুন নতুন উপাখ্যান লিখেছেন গৌরবে সৌরভে। টেস্ট ক্রিকেটে সাকিবের সবচেয়ে বড় কীর্তি কোনটা? টেস্ট ইতিহাসে মাত্র ৩ জন ক্রিকেটারের দখলে আছে রেকর্ডটা। একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট। কিংবদন্তি ইমরান খান আর ইয়ান বোথামের সাথে এই তালিকায় আছেন সাকিব। ব্যাট হাতে মুগ্ধতা, বল হাতে জাদু। সাকিব আল হাসান এক স্বপ্নের নাম, বাংলার ক্রিকেটের মহাকাব্য। আলোচনার ভিড়ে সমালোচনার ছায়া, নাম্বার 1-এর তকমা, অহংকারের ছবি, বিশ্বের মঞ্চে লেখা বাংলার ক্রিকেটের উত্থানের কবিতা। বড় দলকে চোখ রাঙানো, বিশ্বকাপে হুঙ্কার, দর্শক পেটানোর বিতর্ক, এ এক অদ্ভুত যাত্রা। বাজিকরদের সাথে গোপন যোগাযোগের সময়, নিয়মের ধারায় প্রশ্ন, পেশাদারিত্বে কালিমা। বাংলাদেশের ক্রিকেটের অবিসংবাদিত সেরা, সম্ভাব্য সেরা বিজ্ঞাপন, যেন এক রত্ন। এখন সেখানে নামবে এক বিরতি, অনন্তকালের। যে বিরতি দিতে মন সায় দেয় না, তবু দিতে হয় সময়ের প্রবাহে, এক অবশ্যম্ভাবী সত্যের মুখোমুখি। রহমান পেয়ার, ৭১। সাকিব আল হাসান যে নিরাপত্তা চাইছেন সেটা দায়িত্ব বিসিবি নিতে পারবে না। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে আসতে চাইলে সেটা করতে হবে নিজ দায়িত্বেই, সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব ইস্যু ছাড়াও সভা থেকে বিপিএল এর দিন তারিখ নিয়ে এসছে চূড়ান্ত সিদ্ধান্ত। খালিদ জামিলের রিপোর্ট। নতুন সভাপতির চেয়ারে বসার পর এ নিয়ে ২ নম্বর বোর্ড সভা শেষ করলেন ফারুক আহমেদ, যেখানে বিপিএল সহ আলোচনা হয়েছে বিসিবির নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে। তবে প্রেস কনফারেন্সের প্রায় সবটাই দখল করে রাখলেন এক সাকিব আল হাসান। আরেকটা প্রসঙ্গ আছে, সাকিব আল হাসান টাইগার ক্রিকেটের পোস্টার বয়, গ্লোবাল সুপারস্টার এখন হত্যা মামলার আসামি। তিনি সহ আরও ১৫৬ জন এই মামলার আসামি। আটক হওয়ার ভয়ে দেশে বিদেশে যখন পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই, সাকিব তখন ফিরতে চাইলেন দেশে। বিসিবির সাথে 2 দফায় করেছেন সেই আলোচনাও। চেয়েছেন নিরাপত্তা আর নিজের শেষ টেস্ট খেলে দেশ ছাড়তে পারার নিশ্চয়তা। কিন্তু বিসিবি বসের সাফ কথা, কোনো নিশ্চয়তা বোর্ড দিতে পারবে না, সেটা তাদের কাজও না। এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা 2 রকম। একটা হলো কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে। আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কী বলবো, অ্যাবিলিটি নাই আর কি। এটা ওর ডিসাইড করতে হবে, কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা। এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। বোর্ড সভাপতি বল ঠেলে দিলেন সাকিবের কোর্টে। তার মানে কানপুরেই টাইগার অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ারের যে সমাপ্তির আভাস মিলছিল সেটাই হতে পারে সত্যি। তবে কি ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজের পরিকল্পনা সাজাতে হবে তাকে ছাড়াই? বোর্ড সভাপতি থাকলেন আগের অবস্থানেই অনড়। সেক্ষেত্রে তো এই মুহূর্তে তো আসলে কিছু ভাবার নাই। আসলে ও যদি আসতে পারে, ও ইচ্ছা পোষণ করেছে, লাস্ট টেস্ট খেলতে চায়, ও
ওইটা তখন ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো। এই মুহূর্তে আসলে এটা এত আগে চিন্তা করতে চাই না। সাকিব ইস্যু ছাড়াও বৃহস্পতিবারের বোর্ড সভায় আলোচনা হয়েছে বিপিএল নিয়ে। রাজনৈতিক অস্থিরতার কারণে যা আয়োজনে তৈরি হয়েছিল বড় ধরনের অনিশ্চয়তা। তবে ফারুক আহমেদের বোর্ড চায় সময় মতোই মাঠে গড়াক এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। টিম আসছে, চেঞ্জ হয়েছে 3টে আর কি। সো সেক্ষেত্রে কিছু নিয়মকানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখনও কংক্রিট সব কিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। বাট একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th of October। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th of December। হোপফুলি ওইটাই থাকবে। খালিদ জামিল, একাত্তর। ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সদস্য পদ থেকে মহিউদ্দিন আহমেদ বুলবুলকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট কাজে জড়িত থাকার প্রমাণ মিলেছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্রীড়াঙ্গনে সাজবে নতুন রূপে। ক্রীড়া মন্ত্রণালয় গঠন করা হয়েছে 5 সদস্যের সার্চ কমিটি। ছিলেন মহিউদ্দিন আহমেদ বুলবুল। বিতর্কিত সংগঠন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদে, অলিম্পিক ভবনে নিজের প্রচার চালানোর পাশাপাশি বাফুফে নির্বাচন ঘিরে একাধিক সভায় যোগ দিয়েছিলেন, যেটা সার্চ কমিটির স্বতন্ত্রতাকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি আমলে এনে সার্চ কমিটিকে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখতে এই সিদ্ধান্ত নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তারুণ্যের হাতে দেশে ছাড় দেওয়া হবে না কোনো দুর্নীতি অনিয়মকে। জামাল ভুঁইয়া সহ জাতীয় দলের একাধিক ফুটবলার নিয়ে নতুন মৌসুমের জন্য ক্যাম্প শুরু করলো ব্রাদার্স ইউনিয়ন। দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেন ফুটবলারদের করেছেন উজ্জীবিত। অর্ণবাপী রিপোর্ট। মুহূর্তটার জন্য হয়তো অনেকেই প্রস্তুত ছিলেন না। দেশের ফুটবলের পোস্টার বয় জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ব্রাদার্সের ডেরায়। চোখ কপালে উঠলেও এটাই সত্যি। দলবদলের মৌসুমে আবাহনী ক্লাবে নাম লেখালেও খেলোয়াড় নিবন্ধনে ফেডারেশনে তার নাম জমা দেয়নি আবাহনী। অন্য কোনো ক্লাব নেয়নি জামালকে। তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত ব্রাদার্সই ভরসা। ব্রাদার্স আমাকে ডাক দিছে, এটা আমি মানে আই এম খুব গ্রেটফুল। আমি তো এটা মানে আই ক্যানট থ্যাংক দেম এনাফ না, বিকজ ইভেন আমের ভাই দ্য নেক্সট ডে আমাকে বলছে, মানে ইভেন দ্য ডে আফটার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়েছে, আমাকে বলছে তুমি এখানে আসো। তো এটা তো একটা ভালো জিনিস না, পজিটিভ জিনিস। সো এই জন্য ইফ আই হ্যাভ টু প্লে ফর ক্লাব রাইট নাও, ইট হ্যাজ টু বি ব্রাদার্স। দীর্ঘ একটা সময় জীর্ণ দশা কাটিয়ে নতুন উদ্যমে পথ চলা শুরু বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের। বিগত সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্লাবটি সংস্কারের উদ্যোগ নেন ব্রাদার্সের সাবেক সভাপতি প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশে যে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তার পরিপ্রেক্ষিতে এই ক্লাবের জন্মলগ্ন থেকে যারা জড়িত, এই ক্লাব আমাদের যারা এলাকাবাসী, যারা এই ক্লাবকে অন্তর দিয়ে ভালোবাসে, তাদেরকে নিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন একটা আহ্বায়ক কমিটি করেছি, যে ক্লাবটাকে পূর্ণাঙ্গভাবে কিভাবে সংস্কার করা যায় দীর্ঘমেয়াদে। ফুটবলের নতুন মৌসুমে মানসম্মত দল গড়ার চেষ্টা করছে ব্রাদার্স ইউনিয়ন। জামাল সুফিল রহমতদের সাথে মাঝারি মানের বিদেশি ফুটবলার আছে দলটায়। আবারও কমলা রঙের জার্সির ঐতিহ্য ফিরে আসবে, মাঠে দাপট দেখাবে ব্রাদার্স। আশা ক্লাব কর্তাদের। বাংলাদেশে দুইটা জায়ান্ট, আবাহনী মোহামেডান আর ব্রাদার্স ছিল জায়ান্ট কিলার্স, কিন্তু এমন একটা সময় ছিল দেয়ার ওয়ার নো আদার জায়ান্টস। একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য। ঢাকা প্রিমিয়ার লিগে জায়ান্ট কিলার ব্রাদার্স। ঘরে আছে 2টা লিগ শিরোপা। এবার নতুন উদ্যমে দেখা যাবে গোপীবাগের এই ক্লাবটিকে। অর্ণব বাপি, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।